So, hello and welcome, my dear student, in my channel, A Journey with Physics, where quality matters. So, আজকেকারে যে আমরা টপিক নিয়ে এসে হাজির, আমাদের যে ইপিএল সিরিজ চলছিল, দ্যাট ইজ অফ ফিজিক্স বাবু এক্সাম প্রিমিয়ার লিগ, তোমাদের আপকামিং 2021 এইচএস কে কেন্দ্র করে বা লক্ষ্য করে আমরা ছায়া টেস্ট পেপার সলিউশন করছিলাম বা সলভ করছিলাম। আজকে তার হবে পার্ট নম্বর 7, দ্যাট ইজ মডেল সেট নাম্বারও 7 হবে আমাদের। সো মডেল সেট নাম্বার 7 থেকে আমরা এমসিকিউ আর এসএকিউ অর্থাৎ এই 18 মার্কসকে আমরা হচ্ছে গিয়ে সলভ করছিলাম। 18 মার্কসকে আমরা যাতে পাক্কা করতে পারি, তাহলে সেই জন্যই হচ্ছে আমাদের সেশনের ইম্পর্টেন্স। তো তোমরা ইতিমধ্যেই 30 তারিখের নোটিশে পেয়ে গেছো নিশ্চয়ই যে আমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে, অর্থাৎ তোমরা যারা এখন ক্লাস 12 তাদের কিন্তু অন শিডিউল ডেট দ্যাট ইজ 15 জুন থেকে কিন্তু এইচএস এক্সাম হচ্ছে, যেমনটা কথা ছিল। তো এমনটাই আজকের পর্যন্ত যা সিদ্ধান্ত সেটা হচ্ছে বা হবে। পরিস্থিতি যদি আরো খারাপ হয় তাহলে আবার বিবেচনা করা হবে, কিন্তু আপাতত যেটা সেটা হচ্ছে কি তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে। বিকজ অফ এইটাই একটাই কারণ যাতে পরীক্ষার উপরে এতটাই স্ট্রেস দেওয়া, কারণ তোমরা হচ্ছে কি 11 ক্লাস 11 ফাইনাল পরীক্ষা মাত্র 4টে দিয়েছিলে, 2টো সেখানে এক্সাম বাদ চলে গেছিল। তোমরা কোনো টেস্ট দাওনি, ক্লাস 12-এরও কোনো টেস্ট দাওনি। আমাদের WBCHSE বোর্ডের কোনো ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয় না। সো সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যেটা জানাচ্ছে বা জানানো হচ্ছে বা যাদের ওটাই হচ্ছে আমাদের শিক্ষা পর্ষদের লক্ষ্য, পরীক্ষাটা নেওয়া, যাতে তোমরা ভবিষ্যতে তোমাদেরকে কেউ আঙুল তুলে না দেখাতে পারে যে তোমরা হচ্ছে কি উইদাউট গিভিং অ্যান এক্সাম কোয়ালিফাইড। ঠিক আছে, তোমরা হচ্ছে পরীক্ষা না দিয়েই পাস করে এসছো। সেই জন্য কিন্তু পরীক্ষাটা নেওয়ার এতটাই ঝুঁকি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নিচ্ছে। যাই হোক, উপর তো অর্ডার এসছে, পরীক্ষা হবে তো হবে। তো সেই জন্য পরীক্ষা যেহেতু হবে, তো সেই ভরসা রেখে আশা রেখে তোমরা তোমাদের প্রিপারেশনকে জোর অবস্থায় করতে থাকো, কোনো খামতি করো না। হতে পারে এটা চলাকালীন, পরীক্ষা চলাকালীন 1-2টো পরীক্ষা হওয়ার পর পরীক্ষা শেষ হয়ে গেল, মানে পরীক্ষা ক্যান্সেল হলো, তখন কিন্তু যেটা তোমরা জানো আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, সমস্ত কথা বাতিল, আজকের আমরা পার্ট নাম্বার 7 সলভ করব। সো বিফোর স্টার্টিং অফ, হাই, দিস ইজ সুজিত টু টেক টুডে সেশন অফ পার্ট নাম্বার 7 ফ্রম ছায়া মডেল সেট 7, ঠিক, ছায়া টেস্ট পেপার। তো আজকে গাড়ির ফার্স্ট প্রশ্ন কি দেখো, আজকে গাড়ির ফার্স্ট প্রশ্ন 1 দাগের 1, দ্যাট ইজ অফ এমসিকিউ সেকশন আমরা করছি। বলেছে প্রতিটি আহিত ঘনকের একটি আহিত ঘনকের আধান হলো 1 কুলম্ব। শূন্য মাধ্যমে ঘনকটির প্রতিটি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? সো আমি লিখি কোশ্চেনটা। তো প্রশ্ন কি, ঘনকের আধান দেখো 1 কুলম্ব, প্রতি তল থেকে নির্গত হচ্ছে ফ্লাক্স, প্রতি তল থেকে নির্গত ফ্লাক্সের মান বার করতে দিয়েছে। তো অ্যাকর্ডিং টু আমাদের গাউস, ইউ মে কল দাদু, গাউস দাদু আমাদের ফ্লাক্স ফাই বলেছিল Q/ε0, তাই তো? কোন একটা বদ্ধ তল থেকে নির্গত মোট ফ্লাক্স Q/ε0 হয়। তাহলে এখানে কিউ কত বলেছে দেখো, 1 কুলম্ব, তাহলে 1/ε0। এই পর্যন্ত কিন্তু অ্যান্সারটা ঠিক নয়। হয়তো অনেকের মনে হতে পারে 1 কুলম্ব আধান দিয়েছে, তাহলে 1/6ε0। কিন্তু তোমরা এখানটায় ফোকাস করো এই জায়গাটার ওপরে, যে এখানটা থেকে বলেছে প্রতি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স, প্রতি তল। তাহলে ঘনকের কটা তল? তাহলে ঘনকের হচ্ছে কি 6খানা তল, ঠিক, এটা একটা ঘনক, ঘনকের হচ্ছে 6খানা তল। তাহলে যদি ঘনক থেকে মোট ফ্লাক্স, এটা সবসময় মোট ফ্লাক্সের রাশিমালা Q/ε0, তাহলে মোট আধান 1, তাহলে 1/ε0, এটা হচ্ছে ঘনক থেকে নির্গত মোট ফ্লাক্স। এখন প্রতি তল থেকে বলেছে, তাহলে ফ্লাক্স তাহলে এইখান থেকেও আসবে, এটা যদি আধান এখানে বসানো থাকে তাহলে এই তল থেকেও আসবে, এই তল থেকে আসবে, এই তল থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এটা দিয়ে আসবে, এটা দিয়ে আসবে, এইটা দিয়ে আসবে, ওইটার পেছনটা দিয়ে যাবে, তাহলে প্রতি তল থেকে নির্গত হবে, এবং সেই মোট ফ্লাক্সটা হচ্ছে কি এইটা। তাহলে যে কোনো একটা তল দিয়ে নির্গত কত হবে? নিশ্চয়ই 6টা তল, তাহলে টোটাল ফ্লাক্স হবে 1/6ε0, অর্থাৎ ঘনকের প্রতি তল থেকে নির্গত ফ্লাক্সের মান হবে
phi সমান 1/6 epsilon naught. That is option B is your answer. That is option B is your answer. ঠিকঠাক বোঝাতে পেরেছি? প্রতিতল থেকে বলেছে, যেহেতু প্রতিতল থেকে মানে একটা তলের কথা জানতে চাইছে, তাহলে একটা তল মানে ঘনকের 6টা তল, তাহলে 6 দিয়ে ডিভাইড করে দাও, যেহেতু এটা হচ্ছে আমাদের মোট ফ্লাক্সের পরিমাণ। ঠিকঠাক, চলো নেক্সট কোশ্চেন। সো এটাও দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাকে তোমরা হ্যাশট্যাগ ইম্পর্টেন্টের পর্যায়ে কিন্তু ফেলতে পারো। আগের প্রশ্নটাও হ্যাশট্যাগ ইম্পর্টেন্টের পর্যায়ে ফেলতে পারো, এটাকেও হ্যাশট্যাগ ইম্পর্টেন্টের পর্যায়ে কিন্তু তোমরা ফেলতেই পারো। সো স্ট্যাট ভোল্ট মানে কি? স্ট্যাট ভোল্ট মানে হলো সিজিএস পদ্ধতিতে বিভবের একক, আর ভোল্ট তো ন্যাচারাল এসআই পদ্ধতিতে বিভবের একক ভোল্ট। সো 1 স্ট্যাট ভোল্ট আমরা কি লিখতে পারি? 1 স্ট্যাট ভোল্ট সমান সমান আমরা লিখতে পারি, দেখো 1 আর্গ, সরি এইভাবে করব না, আমরা উল্টো করি, এইভাবে করি, আমরা ভোল্ট থেকে আসি। চলো আমরা 1 ভোল্ট থেকে আসি, ঠিক আছে? তাহলে 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম জানি, তাই তো? ডব্লিউ সমান ভি কিউ ফর্মুলা, তাহলে ডব্লিউ সমান ভি কিউ ফর্মুলা মানে ভি সমান ডব্লিউ বাই কিউ, ডব্লিউ বাই কিউ, ডব্লিউ বাই কিউ। ঠিকঠাক। সো ডব্লিউ মানে আমাদের হচ্ছে 1 জুল, মানে যদি 1 ভোল্ট হয়, 1 কুলম আধানের একক হলো 1 কুলম। তাহলে 1 জুল মানে কত? 10⁻7, আর 1 কুলম মানে হলো 3 × 10⁹ কি না স্ট্যাট কুলম, আর এটা হচ্ছে আমাদের আর্গ। 1 জুল সমান 10⁻7 আর্গ। সো আফটার খাটাখাটি করার পরে 1/300, সো 1 ভোল্ট। এটাকে আমরা কি বলবো? স্ট্যাট ভোল্টই বলবো, স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট আমাদের কি জানতে চাইছে? 1 স্ট্যাট ভোল্ট, এটাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও। সো 300 ভোল্ট সমান 1 স্ট্যাট ভোল্ট। তাহলে 1 স্ট্যাট ভোল্ট সমান ইজ ইয়োর 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট। ঠিকঠাক, 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো 3 দাগের প্রশ্ন দেখো। সো মুছে দিই, আই হোপ তোমাদের লেখা কমপ্লিট। চলো 3 দাগে দেখো, এটাও আমাদের একটা ধারকত্ব থেকে প্রশ্ন দিয়েছে, যেটা আমাদের সাধারণ বিভবের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। ঠিক আছে, সাধারণ বিভবের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। দুটো পরিবাহী বলেছে, তাদের ধারকত্ব বলে দিয়েছে। তাহলে দুটো পরিবাহী, একটা পরিবাহী ধারকত্ব সি সমান 2 মাইক্রোফ্যারাড, আর একটা পরিবাহী ধারকত্ব C2 সমান 8 মাইক্রোফ্যারাড, আই থিঙ্ক, নাকি 3 মাইক্রোফ্যারাড। ঠিক, 3 মাইক্রোফ্যারাড বলে দিয়েছে। ঠিকঠাক, C2 সমান 3 মাইক্রোফ্যারাড। এদের বিভব যথাক্রমে 18 8, তাহলে V1 সমান 18 ভোল্ট, আর V2 সমান আমাদের 8 ভোল্ট। ঠিকঠাক, তবে এদের সাধারণ বিভব কত হবে? অতএব অপশন এ গুলো দিয়ে দিই, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে 12 15 16 10, তাহলে 12 15 16 10, এই চারটে হলো আমাদের অপশন। So how we can solve this? So we know the very important formula for সাধারণ বিভব, that is general potential, V সমান C1 V1 plus of C2 V2 by of C1 plus of C2। এবারে দেখো, তোমরা এইখানটায় ডাইমেনশন নিয়ে কিন্তু কোনো মাথা ঘামানোর নেই, বিকজ দেখো ডাইমেনশন নিয়ে মাথা ঘামানোর আছে আবার নেই। V1 V2টা ভোল্টে আছে, অর্থাৎ এসআই তে দিয়েছে, কিন্তু C1 C2টা মাইক্রোফ্যারাডে আছে, সেটা কিন্তু এসআই তেই আছে, বাট এসআই পদ্ধতির মধ্যে একটা স্কেলিং এ আছে, মাইক্রোফ্যারাডে আছে। তাহলে ইউ হ্যাভ টু ফার্স্ট চেঞ্জ মাইক্রোফ্যারাড ইনটু ফ্যারাড, ঠিক? অর্থাৎ 10⁻6 গুণ করে আনবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানেও মাইক্রোফ্যারাড বসবে, এখানেও মাইক্রোফ্যারাড বসবে, নিচেও কিন্তু মাইক্রোফ্যারাডের অ্যাডিশন হবে। তাহলে ওই মাইক্রোফ্যারাড ওপরের আর তলার মাইক্রোফ্যারাডটা কিন্তু ক্যান্সেল হবে। সুতরাং দেয়ার ইজ নো নিড টু কনভার্ট মাইক্রোফ্যারাড ইনটু ফ্যারাড, অর্থাৎ মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাড কনভার্ট করার কোনো দরকার নেই। ঠিকঠাক,
সো C1V1 কি, C1 হচ্ছে কি 2, V1 হচ্ছে কি 18, C2 হচ্ছে কি আমাদের 3, V2 হচ্ছে আমাদের 8। C1 প্লাস C2 জন্তু দুটো কোথায়, এই যে 2 প্লাস 3, তাহলে 36 আর আচ্ছা একবারে বলি 36 আর 24 দ্যাট ইজ অফ 60/5 দ্যাট ইজ অফ 12 ভোল্ট। ঠিক, তাহলে আমাদের সাধারণ ভোল্টের রাশিমালা, সাধারণ বিভবের রাশিমালা সেটা হচ্ছে আমাদের 12 ভোল্ট এসছে। ঠিকঠাক, সাধারণ বিভবের রাশিমালা আমাদের 12 ভোল্ট এসছে। তাহলে 36 আর 24 আই থিঙ্ক 61, তাই তো, বাই 5 দ্যাট ইজ 12 ভোল্ট। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। চারেরটা তো মুখে মুখে করে দেওয়া যাচ্ছে। সাধারণত পরিবাহী পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক, ঠিক আছে, সাধারণত পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক। আচ্ছা চলো আমি প্রশ্নটা লিখি আগে। চলো, সাধারণত পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, অসীম, সব করা দিয়ে দিয়েছি। ধনাত্মক, তাহলে কি হবে বলো? সাধারণত পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক আমাদের ধনাত্মক ক্যারেক্টারের হয়, কারণ আমরা জানি পরিবাহী রোধের ক্ষেত্রে যত টেম্পারেচার বাড়তে থাকে তত কিন্তু তার হচ্ছে রোধও বাড়তে থাকে, বিকজ পরিবাহীতে রোধের উৎপত্তি হলো কিন্তু কলিশন বিটুইন দ্য ইলেকট্রনস। তাহলে যত উষ্ণতা বাড়তে থাকবে তত কিন্তু ইলেকট্রন সংঘর্ষ বাড়তে থাকবে, ফলে রোধটা কিন্তু আস্তে আস্তে করে ইনক্রিজ করতে থাকবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা রোধাঙ্কের সাথে আমরা উষ্ণতার একটা গ্রাফ কিন্তু এরকম পাই। রোধাঙ্কের সাথে উষ্ণতার একটা গ্রাফ এরকম পাই, অর্থাৎ রোধাঙ্ক এটা, উষ্ণতা এটা। তাহলে পরিবাহীর সাথে রোধের উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক আমাদের ধনাত্মক, অর্থাৎ টেম্পারেচার বাড়ছে, রোধও বাড়ছে। ঠিকঠাক, কিন্তু ফর ইয়োর কাইন্ড নোটেশন ইনফরমেশন তোমাকে দিয়ে দিলাম, ইনফরমেশনটা কি, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, এসসি সোনার চাঁদ, দ্যাট ইজ অফ সেমিকন্ডাক্টর। তাই তো, সেমিকন্ডাক্টর এসসির ক্ষেত্রে কি, এখানেও এসসি অ্যাডভান্টেজ দিচ্ছে। দেখো, উষ্ণতা যত বাড়ে ওর রোধাঙ্ক তত কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকে। দ্যাট ইজ ওয়াই সেমিকন্ডাক্টরে কিন্তু আমাদের ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড গুলো, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড গুলো কিন্তু ভেঙে যেতে থাকে। কন্ডাকশন ব্যান্ডে তখন নাম্বার অফ ইলেকট্রনস কিন্তু তখন বাড়তে থাকে। দ্যাট ইজ ওয়াই আমাদের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রোধের উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক কিন্তু নেগেটিভ, অর্থাৎ উষ্ণতা যত বাড়বে রোধ তত আস্তে আস্তে করে ডিক্রিজ করবে, এবং তার এক্সপোনেনশিয়াল ফল হয় একটা। ঠিক, এক্সপোনেনশিয়াল ফল। চলো প্রশ্ন নাম্বার 5। ঠিকঠাক, আই হোপ ক্লিয়ার এটা। প্রশ্ন নাম্বার 5 বলেছে আমাদের কারশফের প্রবাহ মাত্রার সূত্র কোন রাশির সংরক্ষণ সূত্র নির্দেশ করে। তাহলে কারশফের প্রথম সূত্রটা কি, আমাদের প্রশ্ন নাম্বার 5, কারশফের প্রথম প্রবাহ মাত্রা সূত্র, দ্যাট ইজ অফ আমাদের প্রথম সূত্র KCL। এটাই হলো আমাদের ফার্স্ট ল অফ কারশফ, তাই তো, ফার্স্ট ল অফ কারশফ KCL। তাহলে এই প্রবাহ মাত্রা সূত্র কোন রাশির সঙ্গে সংরক্ষণ সূত্র নির্দেশ করে। তাহলে অপশনগুলো তোমরা বলে দিই, তোমরা অ্যান্সার নিশ্চয়ই জানো। অপশনগুলো হচ্ছে কি আমাদের আধান শক্তি, এটা আধান, আমরা লিখি, হ্যাঁ আমরা লিখতে খুব ভালোই বাসি, তাই না। আধান শক্তি, প্রবাহ মাত্রা, আর লাস্টেরটা বিভব আছে, ঠিক আছে। তাহলে আমাদের কোনটার সাথে KCL এর ফার্স্ট লটা সংরক্ষণ সূত্র মেনে চলে, তোমরা অবভিয়াসলি জানো এটা হচ্ছে আধানের সঙ্গে সংরক্ষণ সূত্র, দ্যাট ইজ ইওর অ্যান্সার। আর শক্তিটা কার সঙ্গে হয়, শক্তিটা হচ্ছে আমাদের সেকেন্ড ল, দ্যাট ইজ অফ KVL। ঠিক, আমাদের কারশফের সেকেন্ড লটা হচ্ছে কি KVL, দ্যাট ইজ কারশফ, কিরখফ, যা খুশি বলো। সো কিরচফস ভোল্টেজ ল আমাদের সেকেন্ড সূত্রের সঙ্গে, মানে সেকেন্ড সূত্র শক্তি সংরক্ষণের সঙ্গে কিন্তু আমাদের স্যাটিসফাই করে, তাই তো। আর ফার্স্টের সূত্রটা হচ্ছে কি আধানের সঙ্গে সংরক্ষণ সূত্র মেনে চলে। ঠিক।
ঠিক, ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। চলো, সেই দুপারে আমরা টি দ্বারা গুণ করতাম, I1 প্লাস I2 সমান I3 প্লাস I4 পেতাম, দুপারে টি দ্বারা গুণ করতাম, তাহলে Q1 ইন্টু টি, মানে সরি I1 ইন্টু টি, ওটাকে Q1 বলতাম, তাহলে Q1 প্লাস Q2 সমান Q3 প্লাস Q4 পেতাম, এরকম তো? Q1 প্লাস Q2 সমান Q3 প্লাস Q4 পেতাম। এন্টারিং আধান, লিভিং আধান, অর্থাৎ কোনো সংযোগবিন্দু যতটা আধান ঢুকছে আর সংযোগবিন্দু থেকে যতটা আধান বেরিয়ে যাচ্ছে সেই দুটো হচ্ছে আমাদের সমান থাকতো। ঠিক, সেটাই হলো আমাদের কার্শফের ফার্স্ট ল। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। চলো নেক্সট কোশ্চেন দেখো, তিরস্চৌম্বক পদার্থে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 0, 1-এর সামান্য বেশি, 1-এর সামান্য কম আর 0-এর সামান্য কম, এই চারটে অপশন হচ্ছে আমাদের আছে। তো তিরস্চৌম্বক পদার্থ কাদের বলে? না, তিরস্চৌম্বক পদার্থ হচ্ছে কি যে সমস্ত পদার্থ যারা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা রিপেল হয়, অর্থাৎ বিকর্ষিত হয়। তাহলে ওর ভেতরে বা তিরস্চৌম্বক পদার্থ ম্যাগনেটিক ফিল্ড দ্বারা রিপেল হয় মানে বিকর্ষিত হয়, তাহলে নিশ্চয়ই ওর বিকর্ষণ ক্ষমতা থাকার জন্য আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর মিউ বাই মিউ নট হয়, এটা আমরা জানি রাশিমালা। তা যেহেতু তিরস্চৌম্বক, তা সেই ক্ষেত্রে এর মিউটা কিন্তু কম হবে, ঠিক, অর্থাৎ এর ভ্যালুটা কিন্তু লেস দেন 1 হবে, অর্থাৎ তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে মিউ লেস দেন কিন্তু মিউ নট হয়। ঠিক আছে, তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে মিউ লেস দেন মিউ নট হয়, অর্থাৎ আমাদের তিরস্চৌম্বক পদার্থ যেহেতু ম্যাগনেটিক ফিল্ড দ্বারা রিপেল হয়, তাহলে শূন্য স্থানের থেকেও চৌম্বক ক্ষেত্র ওর ভেতরে কম থাকবে। তার মানে শূন্য স্থানের চৌম্বক প্রবণতা আর তিরস্চৌম্বক শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা আর তিরস্চৌম্বক পদার্থের চৌম্বক ভেদ্যতা, এই দুটোর মধ্যে শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা বেশি হবে নিশ্চয়ই, যেহেতু ও ম্যাগনেটিক ফিল্ড দ্বারা রিপেলড হয় অর্থাৎ বিকর্ষিত হয়। ঠিকঠাক, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1-এর কম, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিকঠাক, তাহলে তিরস্চৌম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা সেটা হলো 1-এর কম। এইখান থেকে তোমরা আরো একটা প্রশ্ন যেটা করে রাখবে, সেটা হলো তিরস্চৌম্বকত্ব পদার্থই বা তিরস্চৌম্বকত্ব ধর্মই হলো পদার্থের মূল ধর্ম। ঠিক, তিরস্চৌম্বকত্ব পদার্থই হলো বা ধর্ম হলো সমস্ত পদার্থের মূল ধর্ম। ঠিকঠাক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিকঠাক, চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 7। তাহলে কোশ্চেন নাম্বার 7 ইজ অন ইওর বোর্ড। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, নিম্নের মধ্যে কোনটি বায়ো-সাভার্ট লকে নির্দেশ করে, তাই তো? তাহলে অপশন এ, বি, সি, ডি এইটা হচ্ছে। তা তোমরা যদি বায়ো-সাভার্ট ল এর স্কেলার রূপটাও মাথায় রাখো, ভেক্টর রূপটা মাথায় না রেখে যদি স্কেলার রূপটাকে মাথায় রাখো, কি আসতো? ডিবি সমান মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডিবিটা অর্থাৎ ডিবিটা হচ্ছে আমাদের ফল অফ করছে কার সাথে? 1 বাই আর স্কোয়ারের সাথে। ঠিক, 1 বাই আর স্কোয়ার, ডিবি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। যেহেতু ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, তাহলে 1 বাই আর স্কোয়ারটাকে আমাকে স্যাটিসফাই করাতে হবে সামাও, আমাকে অপশনের মধ্যে দেখে। তাহলে তুমি দেখো কোথায় 1 বাই আর স্কোয়ারটা স্যাটিসফাই হচ্ছে, দেখো এখানে দেখো একটা আর, এখানে একটা আর। ঠিক, এবার তুমি যদি দেখো একক, এটাতে একটা একক ভেক্টরের মান কত হয়? 1, তাহলে নিচে শুধু আর স্কোয়ার আসছে না, তাহলে দিস ক্যান নট বি ইয়োর আনসার। ওকে, এখানে দেখো এখানেও আর আছে, আর ভেক্টর, এখানেও আছে আর ভেক্টর মানে কি? তার একটা ম্যাগনিটিউড আছে আর একটা ভ্যালু আছে, মানে ম্যাগনিটিউড আছে, একটা ডিরেকশন আছে। তাহলে যদি ম্যাগনিটিউডটা আর হয়, যেহেতু ডাইমেনশনটা তো লেন্থেরই, এটা ডাইমেনশন তো লেন্থ, তাহলে ওর ম্যাগনিটিউড তো কখনো লেন্থে স্কোয়ার হবে না, তাহলে ওর ডাইমেনশনটাও লেন্থ, এখানেও লেন্থ আছে, তাহলে এই জিনিসটা কেটে যেতে পারে, তাহলে কখনোই কিন্তু 1 বাই আর স্কোয়ার ফর্মে আসতে পারে না। ঠিকঠাক, ভেক্টর মানে কি? ভেক্টর মানে তার ম্যাগনিটিউড এন্ড হচ্ছে কি তার ডিরেকশন। তুমি যদি ডিরেকশনটার কথা ভুলে যাও, ওটা তো আর ভেক্টর আছে, দ্যাট ইজ অফ একটা লেন্থ, তাহলে তার ম্যাগনিটিউড বা ম্যাগনিটিউড বলো বা যাই বলো না কেন, ম্যাগনিটিউড কখনো তো লেন্থে স্কোয়ার আসতে পারে না, লেন্থই আসবে।
তাহলে তলায় একটা লেন্থ, উপরে একটা লেন্থ কেটে গেল, তাহলে এটার ডাইমেনশন কিন্তু 1/r² আসছে না, ফলস হয়ে গেল। তাহলে এবার দেখো অপশন বি, অপশন বিটাতে আসছি পরে। অপশন এটা দেখো, সেম প্রসেস। উপরে আছে আর, যার একটা ম্যাগনিটিউড আছে, একটা ডিরেকশন আছে। ম্যাগনিটিউডটা কি আর, আরই থাকবে, আর নিচে আছে r²। তাহলে একটা উপরে আর, তলায় একটা আর কেটে গেলে একটা 1/r থাকছে। তাহলে কখনোই কি 1/r² হচ্ছে? কখনোই কি 1/r² হচ্ছে? তাহলে দিস অলসো ক্যান নট বি ইয়োর আনসার। ঠিক আছে, আনসার কোনটা হবে? আনসার যেটা হবে সেটা হচ্ছে তোমাদের এটা, অপশন বি। তাহলে কি দেখো, আর ভেক্টরের মধ্যে একটা ডিরেকশন আছে, একটা ম্যাগনিটিউড আছে। ম্যাগনিটিউডটা কি হবে? লেন্থের ডাইমেনশন হবে। তাহলে এখানে একটা লেন্থ আছে, এখানে একটা লেন্থের কিউব আছে। তো লেন্থ আর লেন্থের কিউব কেটে গেলে একটা নিচে থাকবে লেন্থের স্কোয়ার, যেটা হচ্ছে এটার সাথে স্যাটিসফাই করছে। তাহলে আমাদের অ্যান্সার ওটাই, ঠিকঠাক। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি ইন্টারেস্টিং ওয়েতে, ঠিকঠাক। আমরা অপশন এলিমিনেশন প্রসেসকে ফলো করবো। আর তোমরা যদি এতগুলো কথা মাথায় রাখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় ভুল হওয়ার চান্সটা কিন্তু খুব খুব কম থাকবে। বিকজ বায়োসাভার্ট ল মোস্ট কেসেই বেশিরভাগ ছাত্রদেরই ভুল হয়। আরো একটা ল হয়, বায়োসাভার্ট ল এর আরো একটা রূপ হয়, অ্যাকচুয়ালি আরো একটা রূপ হয়, সেটা তোমাকে এখানটা আমি দেখাতে পারি। দেখো কি হয়, সেটাও এইরকম ভাবে লেখা যায়, μ0/4π IDL ক্রস r⁻, বাই অফ r²। এটাও কিন্তু আমাদের বায়োসাভার্ট ল এর আরো একটা ভেক্টর রূপ, ঠিক, আরো একটা ভেক্টর রূপ। কারণ তুমি যখন ইউনিট ভেক্টর ভাববে, তখন তার পরম মান কিন্তু 1। তার মানে এখানে কিন্তু লেন্থ বসে নেই, এখানটায় 1 বসে আছে। তুমি ভাবতেই পারো বা ভাববে, অ্যাকচুয়ালি এখানে লেন্থ বসে আছে, দেখতে পাচ্ছ লেন্থ, কিন্তু তার মাথায় কি আছে? একক ভেক্টর সাইন দেওয়া আছে, অর্থাৎ একক ভেক্টরের পরম মান 1। তাহলে পরম মান যদি 1 হয়, তাহলে এখানে 1 বসে আছে, এখানটায় 1/r² আছে। তাহলে ডাইমেনশনটা কিন্তু, অর্থাৎ ডিবি 1/r² এর সঙ্গে এইটা স্যাটিসফাই করছে। তাহলে এটাও কিন্তু একটা আমাদের বায়োসাভার্ট ল এর ভেক্টর রূপ, ঠিক। তাহলে যেখানে আমাদের ক্যাপ দিয়ে লেখা আছে, অর্থাৎ যদি এখানটায় আমাদের অপশানে স্কোয়ার থাকতো, তাহলে আমরা এটাকে কিন্তু মার্ক করতাম, ঠিক, এটাকে আমরা অ্যান্সার মার্ক করতাম। তাহলে আই হোপ ক্লিয়ার, তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে অপশন এলিমিনেশন করতে হয়, কিভাবে বায়োসাভার্ট লটাকে आइडेंटिफाई करते हैं। ओके, चलो, अगर अच्छा लगे तो थम्स अप बटन पर जोर से हिट करो, ठीक ठाक। चलो, मूविंग टू द नेक्स्ट। सो देखो नेक्स्ट प्रश्न, একটি ইলেকট্রন 6 টেসলা মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের অভিমুখে এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, লরেন্জ ফোর্স কত? তাহলে সবাই লরেন্জ ফোর্স জানতে চেয়েছে, ডেফিনেটলি সবাই অ্যাপ্লাই করে দেবে F = q/v sin θ, বা sin θ বলা নেই, তাহলে q/v অ্যাপ্লাই করে দেবে। বাট তোমরা এই লাইনটার উপরে কিন্তু ফোকাস করো, অভিমুখে বলেছে, ঠিক আছে, এই লাইনটার উপরে ফোকাস করো। 6 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের অভিমুখে 100 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যেদিকে আছে, আমাদের ভেলোসিটি ভেক্টরও কিন্তু সেদিকেই আছে, অর্থাৎ ইলেকট্রনটা সেই দিকেই যাচ্ছে অভিমুখে, অর্থাৎ থিটা আমাদের কত এখানটায় 0। এবার লরেন্জ ফোর্স কি বলে? লরেন্জ ফোর্স বলে F = আমাদের রাশিমালা q/v sin of θ। তাহলে q/v sin θ এর জায়গায় কি বসাতে পারো? sin 0 বসাতে পারো, sin 0। তাহলে অ্যান্সার কি পেতে পারো? বিগ 0 পেতে পারো, ঠিক, অ্যান্সার কি পেতে পারো? বিগ 0 পেতে পারো। সো অপশন ইয়োর ইজ এটা। সো যদি সুষম চুম্বক ক্ষেত্রের অভিলম্বে তোমাদের বলে দিত, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে F = q/v sin 90। অভিলম্ব কথাটা বলা আছে, কিন্তু এখানে অভিমুখে বলেছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এদিকে, ভেলোসিটিও এদিকে, ঠিকঠাক। তাহলে আমাদের ফোর্সের মান 0 আসবে, ঠিকঠাক। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। যে দুটি বর্ণের জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক, যে দুটো বর্ণের জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক। চলো, তাহলে প্রশ্নটা ক্লিয়ার, যে দুটো বর্ণের জন্য কৌণিক বিচ্ছুরণ
সর্বাধিক। তাহলে আমাদের অপশন কি দেখো, অপশন হচ্ছে কে হলুদ সবুজ, ইয়েলো অ্যান্ড গ্রিন, ঠিকঠাক। অপশন বি, অপশন বি লাল ও নীল, রেড অ্যান্ড ব্লু, ঠিক। অপশন সি দ্যাট ইজ অফ সবুজ লাল, গ্রিন দ্যাট ইজ গ্রিন অ্যান্ড রেড, আর ডি নীল ও লাল দ্যাট ইজ ব্লু অ্যান্ড কমলা দ্যাট ইজ অরেঞ্জ। তাহলে কোন দুটো বর্ণের মধ্যে আমাদের কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক হবে? তাহলে যে দুটো বর্ণের মধ্যে আমাদের কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক হবে, তাহলে তোমরা জানো নিশ্চয়ই সেটা হচ্ছে ভিবজিওর, তাই তো? আচ্ছা, ভিবজিওর কোত্থেকে লিখতে হয়? নিচ থেকে নিশ্চয় লিখতে হয়। যদি এইটা একটা প্রিজম থাকে, এখান থেকে হোয়াইট লাইট গেছে, WL হোয়াইট লাইট, এখান থেকে প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছুরণ হওয়ার পরে আমরা তলায় পাই ভিবজিওর, VIBGYOR, তাই তো? ভিবজিওর দ্যাট ইজ বেনিয়া সহ কলা, তাই তো? বেনিয়া সহ কলা পাই। তাহলে কোন দুটো বর্ণ দেখো পরস্পরের থেকে সব থেকে দূরে আছে তোমাদের গিভেন অপশনের মধ্যে? ইয়েলো আর গ্রিন, ইয়েলো আর গ্রিন, তাহলে ইয়েলো আর গ্রিন এরা দুটো পাশাপাশি আছে। রেড আর ব্লু, তাহলে রেড আর ব্লু, অপশন বি এটা, তাহলে অপশন বি এটা। তাহলে অপশন এ হবে না কখনো, বুঝে গেলাম, বিকজ এরাই সব থেকে দূরে আছে, তাহলে তাদের মধ্যে কৌণিক বিচ্ছুরণ সব থেকে বেশি হবে আপাতত রেড আর ব্লুর মধ্যে, অপশন বির মধ্যে, এ আর বির মধ্যে। গ্রিন আর রেড, তাহলে গ্রিন, আচ্ছা রেড আর ব্লু ছিল তো, রেড আর ব্লু ছিল, এবার গ্রিন আর রেড, তাহলে গ্রিন আর রেড, তাহলে আপাতত কে জিতে আছে? এটা অপশন সি, অপশন বি জিতে আছে। ব্লু আর অরেঞ্জ, তাহলে ব্লু আর অরেঞ্জ, ব্লু আর অরেঞ্জ, ঠিকঠাক। তাহলে ব্লু আর অরেঞ্জ, তাহলে এটা হচ্ছে অপশন ডি, অপশন ডি। তাহলে জিতছে কে? অপশন বি নিশ্চয়। দেখো রেড আর ব্লুর মধ্যে, রেড আর ব্লু দ্যাট ইজ এটা অপশন বি সব থেকে কৌণিক বিচ্ছুরণ বেশি, বিকজ এই রেড আর ব্লুর মধ্যে কটা বর্ণ আছে দেখো? তিনটে বর্ণ আছে। অপশন ডি তে দেখো অরেঞ্জ আর ব্লু কটা বর্ণ আছে? দুটো বর্ণ আছে। অপশন সি যেটা ছিল দেখো রেড আর ব্লুর মধ্যে, না রেড, অপশন সি রেড আর গ্রিনের মধ্যে, এটাও দুটো বর্ণ, কিন্তু অপশন বি তে রেড আর ব্লুর মধ্যে অরেঞ্জ, ইয়েলো, গ্রিন এই তিনটে বর্ণ পসিবল। তাহলে তিনটে বর্ণ পসিবল মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা অর্থাৎ বিচ্যুতি বা কৌণিক বিচ্ছুরণ সেটা হচ্ছে আমাদের বেশি হয়েছে, ঠিক। তাহলে অপশন আমাদের রেড আর ব্লু, এটা হবে তোমাদের অ্যান্সার। তো যে দুটোর মধ্যে সেপারেশন বেশি সেইটাই হবে তোমার অ্যান্সার। ওকে, চলো 10, চলো নেক্সট প্রশ্ন 10এরটা। কোন মাধ্যমে দেখো আলোর কম্পাঙ্ক বলে দিয়েছে 2 × 10⁻14 হার্জ, তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 5000 অ্যাংস্ট্রম, তাহলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে? সো ভেরি ইজি প্রশ্ন। দেখো কি করে স্টার্ট করব আমরা। মিউ সমান হচ্ছে কে c/v, সিটা কি শূন্য মাত্রা আলোর বেগ আর ভিটা হলো ওই মাধ্যমে আলোর বেগ। সির জায়গায় তুমি কি বসাতে পারো? 3 × 10⁸ বসাতে পারো। আর ভির জায়গায় ওই মাধ্যমে আলোর বেগ, ভিটাকে ক্যান বি রিটেন অ্যাজ তরঙ্গ কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো? কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে 3 × 10⁸ করে দিলে, কম্পাঙ্কের জায়গায় তুমি 2 × 10⁻14 করে দিলে, আর ল্যামডার জায়গায় রাখো 5000, 5000 ইন্টু নিশ্চয়ই কত হয়? 10⁻−10 হয়, তাই তো? ওটা যদি আমরা মিটারে করি, বিকজ সব এসআইতে করছি আমরা। সেখানে কি দেখো পাচ্ছ? দেখো উপরে 10⁸ আছে, নিচে কি আছে দেখো? 3টে শূন্য আর 14 আর এই 3টে 17 খানা হলো, তার থেকে 10 বাদ গেল, তাই নিচে থাকলো 7 খানা শূন্য, অর্থাৎ 10⁷, আর উপরে আছে 10⁸, তাহলে উপরে একটা 10 পসিবল, তাই তো? তাহলে উপরে একটা 10 থাকছে, তাহলে 3/2
ইন্টু এখানকার 5 ইন্টু ওপরে একটা 10, তাহলে 5 দিয়ে 10 2, 2 দিয়ে এই 2, সো 3, এই 3 ইজ ইয়োর আনসার। তাহলে অপশন সি ইজ ইয়োর আনসার। সো আরো একবার বুঝে নাও, দেখো এটা 10 টু দি পাওয়ার 14, এটা হচ্ছে 3টে শূন্য, তাহলে 14 আর 3টে 17, 17 থেকে 10টা বাদ গেল তাহলে 7টা, উপরে আছে 8টা, তাহলে উপরে ওটা উঠে গেলে 10 টু দি পাওয়ার 8 মাইনাস 10 টু দি পাওয়ার 7, তাহলে কত, তাহলে উপরে একটা 10, তাহলে 3 2 5, 3 2 5, উপরে একটা 10, এবার কাটাকুটি করলে 3 পেট পড়ে থাকছে, তাহলে আনসার হচ্ছে অপশন। চলো মুভিং টু দা নেক্সট। দেখো অপশন, এই প্রশ্ন দেখো 11 কি বলছে, দেখো প্রশ্ন 11 কি বলছে, আলোর সমবর্তন প্রমাণ করে। অপশন এ আলোক তরঙ্গ অনুদৈর্ঘ্য, আলোক তরঙ্গ তির্যক, আলোর কণা ধর্ম আছে, আলোর দ্বৈত ধর্ম আছে। তাহলে অপশন বি উইল বি ইয়োর আনসার, বিকজ সমবর্তন প্রমাণ করে আলো হলো তির্যক তরঙ্গ। ঠিক, সমবর্তন প্রমাণ করে আলোর, সেটা হচ্ছে আলোর হচ্ছে কে তির্যক ধর্ম আছে বা তির্যক ক্যারেক্টার আছে। শব্দের কোন ধর্ম নেই, শব্দের সমবর্তন ধর্ম নেই, বিকজ শব্দ হলো আমাদের বা সাউন্ড ওয়েভস হচ্ছে কি আমাদের অনুদৈর্ঘ্য প্রকৃতির। ঠিক, বিকজ আমাদের লাইট হলো আমাদের তির্যক তরঙ্গ, তাহলে এর হচ্ছে কে সমবর্তন ধর্ম আছে। চলো ঠিকঠাক। 12 প্রশ্ন দেখো, 12 প্রশ্নটা লিখি। চলো, তো প্রশ্ন কি বলে দেখো, কোন একটা ট্রানজিস্টরের মধ্যে দিয়ে ভূমি প্রবাহ দ্যাট ইজ অফ আইবি, সেটা I1 বলে দিয়েছে। কোন একটা ট্রানজিস্টর, সেই একই ট্রানজিস্টরের কালেক্টর প্রবাহ দ্যাট ইজ সংগ্রাহক প্রবাহ আইসি সমান I2 বলে দিয়েছে। আমাদের জানতে চেয়েছে নিঃসারক প্রবাহ কত, IE কত। সো উই নো দ্য ফর্মুলা, নিঃসারক প্রবাহ IE সমান সমান হচ্ছে কে IB প্লাস অফ IC হয়। ঠিকঠাক, নিঃসারক প্রবাহ IE সমান সমান IB প্লাস অফ IC হয়। এটা ট্রানজিস্টরের কারেন্ট ল থেকে আমরা জানি, তাই তো। তাহলে IB এর ভ্যালু কত I1, IC এর ভ্যালু কত I2, তাহলে সংগ্রাহক প্রবাহ হবে IE সমান I1 প্লাস অফ I2, দ্যাট ইজ অপশন এ উইল বি ইয়োর আনসার। ঠিকঠাক, ভেরি ইজি প্রশ্ন। ঠিকঠাক, এই চ্যাপ্টারটা বা এই সেটটার খুব খুব সহজ সহজ প্রশ্ন ছিল, একটা দুটো হচ্ছে কি ক্যালকুলেটিভ ছিল, তাই না। ঠিক, চলো চলো, প্রশ্ন নেই বাট অপশনস আর দেয়ার। সো প্রশ্নটা কি, প্রশ্নটা আমি বলবো, প্রশ্নটা হচ্ছে কি আমাদের বলেছে সিলিকন অর্ধপরিবাহীর যোজ্যতা পটি আর পরিবহন পটি, এই দুটোর মধ্যে আমাদের বিভব প্রাচীরের বেধ কত হয়, বা বিভব প্রাচীর হচ্ছে আমাদের কত। ঠিক, তাহলে এটা হচ্ছে আমাদের ইনফরমেটিভ প্রশ্ন, এটা ইনফরমেটিভ প্রশ্ন, এটার কোনো ক্যালকুলেশন নেই, এটা জাস্ট তোমাকে জানতে হবে। এবং সেটা হলো আমাদের সিলিকন অর্ধপরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা পটি অর্থাৎ আমাদের ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ইজি থাকে অর্থাৎ নিষিদ্ধ শক্তিপটি ব্যবধান অর্থাৎ ফরবিডেন এনার্জি গ্যাপ, সেটা হচ্ছে আমাদের 1.11 ইলেকট্রন ভোল্ট হয়। যেহেতু এখানটা বিভব প্রাচীর চেয়েছে সেই জন্য ইলেকট্রনটা নেই, অর্থাৎ ইলেকট্রনের আধানটা নেই। তাহলে 0.67টা কার হয় না, 0.67টা হয় জার্মেনিয়ামের। এটা তোমাকে মাথায় রাখতে হবে, জার্মেনিয়ামের নিষিদ্ধ শক্তিপটি ব্যবধান অর্থাৎ ফরবিডেন এনার্জি গ্যাপ বিটুইন ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, সেটা হচ্ছে 0.67 ইলেকট্রন ভোল্ট হয়। সো বিভবের রেসপেক্টে ভোল্ট। ওকে, সো এই দুটো আমাদের আর নট নেসেসারি। ঠিকঠাক, তাহলে অপশন বি থেকে একটা ইনফরমেশন আছে, অপশন এ থেকেও একটা ইনফরমেশন তোমাদের কাছে আছে। তাহলে 14, চলো মুছি দিই এটা। 14তে দেখো একটা বাইনারি নাম্বারের উপরে প্রশ্ন আছে, বাইনারি নাম্বার 10011। সো 10011 এটাকে তুমি যদি দশমিকে করো সেটা কত হবে তোমাকে জানতে চেয়েছে, দশমিকে কত হবে জানতে চেয়েছে। তাহলে এটা হচ্ছে কি আমরা দুটো ওয়েতে দেখাচ্ছি। ফার্স্ট ওয়ে, যারা জানো না তারা আমার ডিজিটাল ইলেকট্রনিক্স এর প্লেলিস্ট সার্চ করতে পারো, ঠিক আছে। সেখানে বাইনারি টু কনভার্ট, বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি কনভার্ট খুব ইজিলি বলা আছে। ঠিকঠাক, ইজি ওয়েতে করা আছে, সেখানটাও দুটো নিয়মে করা আছে। সো এখানেও আমরা দুটো নিয়মে করব, ঠিক আছে। সো ফার্স্ট ওয়েতে কি হবে,
ফার্স্ট ওয়েতে তুমি যেটা করবে এখানকার 1 ইন্টু 2 লিখে দাও, প্লাস এই 0 ইন্টু আবার 2 লিখে দাও, এই 0 ইন্টু আবার 2 লিখে দাও, তারপরে এই 1 ইন্টু আবার 2 লিখে দাও, প্লাস লাস্টের 1 ইন্টু 2 আবার লিখে দাও। সো এবারে কি করব, এবার 2 গুলোকে ফোকাস করো। 2 এর পাওয়ারকে এবার আমরা কিছু করব, ঠিক? তাহলে 2 এর পাওয়ার এইখান থেকে তুমি শুরু করো 0, তাহলে এখানে লাস্ট থেকে শুরু করো, লাস্টের পাওয়ারটাকে তোমরা 0 বসিয়ে শুরু করো। 0, এখানে 1, এখানে 2, এখানে 3, তো 0 1 2 3, এখানে 4। সো মেক শিওর, এটা নিশ্চিত করবে যে দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, এটা হলো 5 বিট বাইনারি নাম্বার। তাহলে লাস্টেরটা অর্থাৎ এই 1টা হলো তো আমাদের এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো এইটা যেন আমাদের 2 টু দি পাওয়ার 4 এ গিয়ে শেষ হয়, অর্থাৎ যে কটা বিট আছে তার থেকে একটা কম পাওয়ারে গিয়ে যেন শেষ হয়। সেই জন্য প্রথমে লাস্টের দিক থেকে 0 দিয়ে তুমি শুরু করবে, ঠিক? এবার হিসেব করে নাও, তো এটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 16, এটা 0 আছে বাদ, 0 আছে বাদ, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ অফ 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে 1, দ্যাট ইজ 16 দিয়ে 18 একে 19। 19 অপশনে আছে, আছে অপশন বি হলো আমাদের 19, ঠিক? অপশন বি হলো 19। এবারে সেকেন্ড ওয়েতে কি দেখো, সেকেন্ড ওয়েতে সব থেকে ইন্টারেস্টিং 1 0 0 1 1 তুমি বসিয়ে দিলে, ঠিক আছে? এবারে কি করবে তুমি, এই ডান দিক থেকে 1 লেখো, 1 এর ডবল 2 লেখো, তার ডবল 4 লেখো, তার ডবল 8 লেখো, তার ডবল 16 লেখো। এবার সেই সমস্ত নাম্বারগুলোকে কাউন্ট করো যাদের তলায় 1 1 আছে। এটার তলায় 1 আছে, ঠিক? এটার তলায় 1 আছে, এটার তলায় 1 আছে, তাহলে 16 2 18 একে 19, তাহলে এখান থেকে 19 পাচ্ছি, ঠিকঠাক? বিকজ এই 8 এর তলায় 0, 4 এর তলায় 0, এই দুটো আমাদের কাউন্ট করতে হবে না। সো একই প্রসেস, এটাও যা এটাও তাই। সো এটা হচ্ছে আপডেটেড ভার্সন, এটা হচ্ছে কুইক ফাস্ট প্রসেস। এটা হচ্ছে কি জেনারেশন 1, এটা এখন 5G নেটওয়ার্কে চলছে, ঠিক আছে? সেই জন্য। সো সেকশন 2 গ্রুপ এ, সো আই হোপ ক্লিয়ার তোমাদের, এটা আমরা মুছে দিলাম। সেকশন 2 গ্রুপ এ, দ্যাট ইজ 2 এর দাগের 1 এর প্রশ্ন। দেখো 2 এর দাগে 1 কি বলেছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 2 এর দাগের 1, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা কি ছিল, দেখো এপসাইলন নট আলফা বাই ডি, তাই তো? এইটা ছিল আমাদের সমান্তরাল পাত ধারক যার মধ্যবর্তী ব্যবধান ডি, এইটা ছিল তার ক্ষেত্রফল আলফা, ঠিক? এটা ছিল তার ক্ষেত্রফল আলফা। তাহলে এই দুটো প্লেটের মাঝখানে ব্যবধানটা হচ্ছে ডি। আলফা হলো প্লেটের দুটোর ক্ষেত্রফল, ইচ প্লেটের ক্ষেত্রফল, আর এপসাইলন নটটা হলো মাধ্যমের মধ্যে প্রকৃতি, যেখানে শূন্যস্থান আছে বলে এপসাইলন নট। যদি শূন্যস্থান না থেকে অন্য কিছু থাকতো, অন্য কোনো কনস্ট্যান্ট, তাহলে কে এপসাইলন নট আলফা বাই ডি বসতো, যেখানে কে হলো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, পরবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, প্লেটের ক্ষেত্রফল, মাধ্যমের প্রকৃতি আর মধ্যবর্তী দূরত্ব, ঠিক? তাহলে প্লেটের ক্ষেত্রফল, মাধ্যমের প্রকৃতি আর মধ্যবর্তী দূরত্ব, এই তিনটে জিনিসের উপরে নির্ভর করছে আমাদের 2 এর দাগের 1 এর প্রশ্নটা। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটার একটা অর আছে, অর কি দেখো, অরে বলেছে একটি গোলীয় ধারকের ব্যাস 128 সেমি, ধারকটির ধারকত্ব ফ্যারাড এককে কত হবে। তাহলে ব্যাস বলে দিয়েছে 128 সেমি, তাহলে তুমি এখান থেকে কি বার করতে পারবে, আর বার করতে পারবে, দ্যাট ইজ 128 বাই 2, দ্যাট ইজ অফ 64 সেমি। 64 কে তুমি কনভার্ট করে মিটারে নিয়ে চলে আসো 10 টু দি পাওয়ার -2 দ্বারা গুণ করে। এবার কি বলেছে দেখো, ফ্যারাড এককে ধারকত্ব। ফ্যারাড কিসের একক, এসআই একক, দ্যাটস ওয়াই আমরা সেন্টিমিটারটাকে মিটার করলাম। গোলীয় ধারকের ধারকত্ব এসআই পদ্ধতিতে 4 পাই এপসাইলন নট ইন্টু আর হয়।
এবারে কি দেখো 1/4πε0 এর ভ্যালু 9 × 10⁹, তাহলে এইটার ভ্যালুটা হবে 1/9 × 10⁹, তাই না? 1/4πε0 এর ভ্যালু হলো 9 × 10⁹ ইন্টু আর আছে, তাহলে 64 × 10⁻²। সো এবার তোমরা এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার অস্ত্র আমার হাতে নেই। সো 9 দিয়ে 64 অ্যাজ ইট ইজ, এটা তোমার 7.11 দেবে, আর এটা হচ্ছে কে উপর উঠে গেল 10⁻11 দেবে, এত ফ্যারাড। ক্লিয়ার? 64/9 দ্যাট ইজ 7.11 দেবে, আর এটা 9 থেকে 2 11 হয়ে গেছে, ফ্যারাড এককে নির্ণয় হয়ে গেছে। ঠিকঠাক? চলো 2 এর দাগের প্রশ্ন, আই হোপ এটা তোমাদের ক্লিয়ার। চলো 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগে দেখো বলে দিয়েছে, 2 এর দাগে তোমাদের বলেছে যে কোন ভৌত রাশির একক হলো ওয়েবার পার মিটার স্কোয়ার। কোন ভৌত রাশির একক হলো ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার পার মিটার স্কোয়ারকে কি বলা হয় যেন? টেসলা বলা হয়। তাহলে এটা কোন ভৌত রাশির একক হবে? চৌম্বক ক্ষেত্রের একক হবে, চৌম্বক ক্ষেত্রের একক হবে। এবার এটাকে কি বলেছে? স্কেলার না ভেক্টর? এটা হলো ভেক্টর, এটা হলো আমাদের ভেক্টর রাশি, তাই না? কারণ চৌম্বক ক্ষেত্রের একটা ডিরেকশন আছে, ডিরেকশন আছে। সো এরপরে নেক্সট কোশ্চেন আমাদের অর। ঠিকঠাক? সো উই আর গেটিং সো লেট। সুষম চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন স্থির তড়িৎ বল অনুভব করবে কি? কারণ লেখো। ঠিকঠাক? সুষম চৌম্বক ক্ষেত্রে কোন আধান বল অনুভব করবে কি? কোন স্থির আধান, তাই না? সুষম চৌম্বক ক্ষেত্রে কোন স্থির তড়িৎ আধান, স্থির, যেহেতু স্থির অর্থাৎ वेलोसिटी v इज 0। ठीक ठाक? बच्चा बच्चा लोग ही जानते हैं, ये तो क्लास 12 से पूछ लिया, क्या कर लिया है, हम तुम्हारा क्या उखाड़ लिया, तुम ऐसे बच्चों बच्चों के सवाल पूछ रही हो हमसे। सो F इक्वल्स टू QVB sin थीटा। सो V মানে ভেলোসিটি, যেহেতু আধানটা স্থির তাহলে কারণটা লিখবে, যেহেতু আধানটি স্থির অতএব তার ভেলোসিটি v0, অতএব ফোর্সও 0 হয়ে যায়। রাশিমালাটা লিখে এইভাবে লিখবে। ঠিকঠাক? চলো এরপরে নেক্সট প্রশ্ন 3। একটি কাঁচের উত্তল লেন্সকে জলের মধ্যে নিমজ্জিত করলে এর ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে? ঠিক আছে, এর ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে? কি রূপ পরিবর্তন হবে? একটি কাঁচের ফোকাস দৈর্ঘ্য, কাঁচের উত্তল লেন্স, তাহলে কাঁচের 3 নম্বর প্রশ্ন দেখো, তাহলে কাঁচের মিউ জি ইজ গ্রেটার দ্যান অফ মিউ ডব্লিউ, অর্থাৎ জলের থেকে কাঁচের প্রতিসরাঙ্ক বেশি। তাহলে যখনই একটা উত্তল লেন্সকে জলে ডোবাবে তখন কিন্তু তার প্রতিসরাঙ্ক, মানে জলের প্রতিসরাঙ্ক, অ্যাকচুয়ালি জলের নয়, যাই হোক, যখন কোনো একটা কাঁচের প্রিজমকে জলের ভেতরে ডোবাবে তখন তার ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ঠিক? তখন এফ অফ ডাব্লিউ গ্রেটার দ্যান অফ এফ অফ এ, অর্থাৎ বায়ুর থেকে বেশি হবে। আর কত গুণ বেশি হয়? প্রায় 4 গুণ বেশি হয়। এটা রিয়েল ক্যালকুলেশন দরকার নেই, এটা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। কিরূপ পরিবর্তন হয় তোমরা বলে দেবে, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, জাস্ট এটুকুই অ্যান্সার। ওকে, চলো 3 অথবা। আচ্ছা, তোমরা এই অঙ্কটা নিশ্চয়ই জানো, তোমাদের উদাহরণে করা আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা উদাহরণে আজকেরই প্র্যাকটিস করে নিতে পারো। এফ ডব্লিউ দেখবে উদাহরণে করা আছে 3.9 FA, অর্থাৎ প্রায় 4 গুণের মতো বৃদ্ধি পায়, বায়ুর থেকে 4 গুণ বৃদ্ধি পায় ফোকাস দৈর্ঘ্য যদি জলে ডোবানো হয় একটা কাঁচের প্রিজম যার প্রতিসরাঙ্ক মিউজি 3/2। চলো 3 অথবা। প্রিজম থেকে নির্গত আলোক রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের প্রতিসরক কোণের সীমাস্থ মান কত হবে?
প্রিজমের প্রতিসারক কোণের সীমাস্ত মান কত হয়? এটা হয় না, তাহলে দেখো কত হয়। সাইন ইনভার্স অফ সাইন I1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স অফ 1 বাই মিউ। ঠিক, এটাই হয় আমাদের রাশিমালা। তাহলে আমাদের প্রিজম থেকে প্রিজমের প্রতিসারক কোণের সীমাস্ত মান, প্রিজমতে যদি নির্গত রশ্মি না পাওয়া যায়, তো সাইন ইনভার্স অফ সাইন I1 বাই মিউ সাইন ইনভার্স অফ 1 বাই মিউ। তোমাকে কিন্তু এখানে লিখতে হবে যেখানে I1 হলো প্রথম তলের আপাতন কোণ এবং মিউ হলো আমাদের, বা প্রথম তল না বললেও চলবে, আপাতন কোণ, আর মিউ হলো প্রিজমের প্রতিসরণ কোণ। ঠিক, হ্যাঁ এখানটায় কেস 1 কেস 2 দুটো আছে। তোমরা I1 যখন বইতে দেখবে কেস 1 বা কেস 2 তে এটা করা আছে, I1 যখন 90, অর্থাৎ প্রিজমের ক্ষেত্রে রশ্মিটা যখন এরকম তল ঘেঁষে গেছে, সেই ক্ষেত্রে যখন এইভাবে বেরিয়ে এইভাবে আসবে, তখন কিন্তু এটা I1 টা 90, সেই কন্ডিশন I1 90 বসালে এটা আসবে 2 সাইন ইনভার্স অফ 1 বাই মিউ। কিন্তু আমাদের সাথে সেই কন্ডিশন বলেনি যে তল ঘেঁষে গেছে, শুধু আমাদের একটাই কন্ডিশন বলেছে প্রিজম থেকে নির্গত আলোক রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের কোণের সীমাস্ত মান। দিস উইল বি ইয়োর আনসার। ওকে, চলো 4। চারেরটা দেখো, পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াস প্রয়োগ করলে নিঃশেষিত অঞ্চলের কিরূপ পরিবর্তন হয়? क्या प्रश्न है? নিঃশেষিত অঞ্চল কি বলো? নিঃশেষিত অঞ্চল যেখানে সব শেষ হয়ে গেছে, তাই না? নিঃশেষিত অঞ্চল হলো আমাদের এইটা, যেখানটায় কোনো নো ফ্রি চার্জ ইজ দেয়ার, বা ইজ হেয়ার লেখো, যেহেতু এরকম ভাবে দাড়ি দিয়ে লিখছি, তাই না, অ্যারো সাইন দিয়ে। নো ফ্রি চার্জ ইজ হিয়ার, এখানে চার্জ কিন্তু আছে। যদি তোমাদের একটা ইন্টারেস্টিং প্রশ্ন করে নিঃশেষিত অঞ্চলে সত্যি কি আধান নেই, তখন কি লিখবে? নিঃশেষিত, তখন তোমরা বলবে নিঃশেষিত অঞ্চলে ফ্রি আধান নেই, কিন্তু ল্যাটিসে আবদ্ধ থাকা আধান আছে। অর্থাৎ পিএন জাংশন ডায়োডের এন এর যে ল্যাটিস আছে, ল্যাটিস আয়নস আছে, পি এরও যে ল্যাটিস আয়নস আছে, সেই ল্যাটিস আয়ন আছে, বাট কিন্তু তারা ল্যাটিসে আবদ্ধ, অর্থাৎ তারা কোভ্যালেন্ট বন্ডিং দ্বারা আবদ্ধ হয়ে আছে। ঠিকঠাক, তাহলে ওখানে কিন্তু ফ্রি চার্জ নেই, বাট চার্জ ইজ দেয়ার। ঠিক, ফ্রি চার্জ নেই, এই জন্য এটাকে বলে নিঃশেষিত অঞ্চল। কার রেসপেক্টে বলেছে? মানে ফ্রি চার্জের রেসপেক্টে বলেছে, এখানে কোনো ফ্রি চার্জ নেই। দ্যাট ইজ ওয়াই এটা আমাদের বলেছে নিঃশেষিত অঞ্চল হচ্ছে নো ফ্রি চার্জ ইজ হেয়ার। ঠিকঠাক, নো ফ্রি চার্জ ইজ হেয়ার। তাহলে নিঃশেষিত অঞ্চলের বেদ কি হবে? বিপরীত বায়াস প্রয়োগ করলে, বিপরীত বায়াস প্রয়োগ করলে নিঃশেষিত অঞ্চলের বেদ ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে অর্থাৎ বাড়বে। নিঃশেষিত অঞ্চলের বেদ বৃদ্ধি পাবে। ঠিকঠাক, নিঃশেষিত অঞ্চলের বেদ বৃদ্ধি পাবে যদি আমরা বেদকে বৃদ্ধি করি। ঠিক আছে, সো আই হোপ ক্লিয়ার। আমরা তাহলে মডেল সেট 7 এরও 18 মার্কস কমপ্লিট করে ফেলেছি। অনেকের থেকে রিকোয়েস্ট এসছে, স্যার পুরো পেজ সলভ করলে ভালো হয়। সো মডেল সেট শুধু জাস্ট 18 মার্কস সলভ করতে দেখো 50 মিনিটের একটা ভিডিও হয়ে যায়। সো সেখানে দাঁড়িয়ে পুরো পেজ সলভ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। ওকে, পার্ট সলভ করতে পারি। এরপরে যে টার্গেট আছে সেটা আমরা 2 নম্বরের 5টা করব। ঠিক আছে, 2 নম্বরে যে 5টা আছে সেইটাকে সলভ করতে করতে যাব ফ্রম মডেল সেট 1 to 10 পর্যন্ত। আগে আমাদের 7খানা পেজ কমপ্লিট হলো, 18 মার্কস অর্থাৎ 126 নাম্বার কিন্তু তোমাদের হাতের মুঠোয় আছে। 18 into 7 দ্যাট ইজ অফ 126, তাই না? মাল্টিপ্লাই করলে, তাই তো 7 8 রং 126 হয় মনে হয়, তাই ভুলে গেছি। তো যাই হোক, ঠিকই বলেছি। তো সেই মোটামুটি 126 নাম্বার কমপ্লিট হয়েছে। সো তোমরা আরামসে ভিডিওগুলো দেখতে থাকো আর নিজেরা ফুল প্রিপেয়ার হতে থাকো যে পরীক্ষা হবে বলে। বাই চান্স কোনোদিন একটা সুখবর আসতেই পারে, হচ্ছে না আজকে পরীক্ষা, এইচএস ক্যান্সেল।
সো তব তক কে লিয়ে বাই, খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো এবং অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এইচএস।